আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসটা হচ্ছে সরলরেখা। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই আজকের ক্লাসে। আমি হচ্ছি আলজাবিদ হাসান, রাজশাহী ইউনিভার্সিটি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ছাত্র। আমার সেশন হচ্ছে 2023-2024। সো আজকে আমরা ক্লাস শুরু করতেছি। আর আজকে আমাদের ক্লাসের প্রথম টপিকটা হচ্ছে, আজকে আমি বেশিক্ষণ ক্লাস নেব না, আর সরলরেখা দিয়ে আমি শুরু করব। যা হচ্ছে তোমাদের পুরো বেসিক থেকে শুরু করব, তোমরা আমার সাথে থাকো। তো এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। তো দেখো, আচ্ছা, সরলরেখা হচ্ছে, দেখো সরলরেখা, এখন আমরা সরলরেখার মাঝখানে আছে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা কত প্রকার? স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। তো স্থানাঙ্ক ব্যবস্থা, দেখো স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা। আর অন্যটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটি হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? তো এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানব। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে, দেখো আমরা মানে কি পড়েছি, আমরা পড়েছি যে ধরো হচ্ছে আমরা একমাত্রিক, ধরো এটা হচ্ছে কি একটা একমাত্রিক, এটা হচ্ছে কি একমাত্রিক, ধরো একটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে একটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি কি থাকে? শূন্য, আর শূন্যের ডান পাশ থেকে যা শুরু হয় তা হচ্ছে ধনাত্মক ধনাত্মক, আর শূন্যের বাম পাশ দিয়ে যা শুরু হয় তা হচ্ছে ঋণাত্মক। যেমন ধরো শূন্যের ডান পাশে হচ্ছে ধনাত্মক 1, ডান পাশে হচ্ছে ধনাত্মক 2, আর ডান পাশে হচ্ছে ধনাত্মক 3। আর শূন্যের বাম পাশে যা আছে তা হচ্ছে ঋণাত্মক 1, ঋণাত্মক 2, আর কি ঋণাত্মক 3। এটা হচ্ছে কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে দ্বিমাত্রিক তলে হয়, দ্বিমাত্রিক তলে হয়। তো দেখো দ্বিমাত্রিক তল কোনটা? এই যে ধরো একটা স্থানাঙ্ক ব্যবস্থা যা হচ্ছে দ্বিমাত্রিক তল, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তল। দ্বিমাত্রিক তলে দেখো কি কি থাকে? দ্বিমাত্রিক তলে থাকে একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা হচ্ছে এক্স অক্ষ, এই একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ হচ্ছে ভূমি বরাবর, আর ওয়াই অক্ষ হচ্ছে লম্ব বরাবর। এক্স অক্ষ হচ্ছে কি ভূমি বরাবর, আর ওয়াই অক্ষ হচ্ছে লম্ব বরাবর। তো দেখো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমনে আমরা প্রকাশ করি, কিভাবে প্রকাশ করি তা দেখো। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এই জায়গায় একটা বিন্দু আছে, আর এই বিন্দু হচ্ছে পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো এই দ্বিমাত্রিক তলে এক্স কমা ওয়াই হচ্ছে একটি বিন্দু যা হচ্ছে পি, পি একটি বিন্দু যা হচ্ছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো এখন দেখো তুমি যে পি বিন্দুটি কোথায় অবস্থান করছে, পি বিন্দুটি কোথায় অবস্থান করছে এখান থেকে মানে বলা যাচ্ছে না কোথায় অবস্থান করছে। যদি আমি এটা দ্বিমাত্রিক তলে স্থাপন করি, বর্তমানে এটা দ্বিমাত্রিক তলে আছে। তো এটা যখন দ্বিমাত্রিক তলে আছে, তো দেখো দ্বিমাত্রিক তলে থাকার কারণে আমি এটা যদি হয় এক্স অক্ষ আর এটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে দেখো এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত? এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে এই যে এতটুকু, এটা হচ্ছে কি এক্স অক্ষ থেকে তার দূরত্ব। ও না সরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব। ওয়াই অক্ষ, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব কত? এই যে এটুকু। আর এক্স অক্ষ হচ্ছে এটা, এক্স অক্ষ হচ্ছে এটা। তো এইটা থেকে তার দূরত্ব কত? দেখো এইটা থেকে তার দূরত্ব হচ্ছে এইটা। তো এখন এইটাও এক্স অক্ষ, মানে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব এতটুক, যা হচ্ছে কি এই এক্স অক্ষের সমান, যা হচ্ছে কি এক্স অক্ষের সমান। এই এক্স অক্ষের সমান হচ্ছে এই দূরত্বটা, পি বিন্দুর দূরত্ব।
তো এখন দেখতেই পাচ্ছ যে পি বিন্দুর দূরত্ব কি, এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এই যে ওয়াই এর সমান, আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স এর সমান। বুঝতে পারতেছ? মানে এক্স অক্ষ থেকে, দেখো এটা হচ্ছে কি, মানে ভার্সিটিতে যখন তোমরা পরীক্ষা দিবে আর তোমাদের মনে করলা যে এইচএসসি যে যখন তোমরা পরীক্ষা দিবে তখন এটা হচ্ছে একটা এমসিকিউ এর মতো প্রশ্ন, যে ধরো তোমাকে দিল যে একটি বিন্দুর স্থানাঙ্ক আছে, একটি বিন্দু দেওয়া আছে পি ইকুয়াল টু 5, -6 বা +6, ধরো তুমি 6এই নিয়েছো +6। তো এই যে 6টা নিলা, তো তোমাকে বললো যে এক্স অক্ষ থেকে ধরো তোমাকে একটা প্রশ্ন করলো যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত। তো এটা তুমি কেমনে মানে বের করবা, কিভাবে বের করবা? তো দেখো এক্স অক্ষ থেকে, এই যে আমরা যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ থেকে, এটা যদি হয় এক্স অক্ষ, আর এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, দেখো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এইখানে যদি আমরা পি বিন্দু স্থাপন করি, যে ধরো 5,6, তো দেখো 5,6, ধরো তুমি হচ্ছে কি এখানে আরেকটা চিত্র আঁকি, দেখো এখানে আরেকটা গ্রাফ অঙ্কন করছি, দেখো এক্স বরাবর কত, এক্স বরাবর হচ্ছে কত 5, এক্স বরাবর 5 নেই, 1 2 3 4 5, আর ওয়াই অক্ষ বরাবর নেই 6, এই ধরো 1 2 3 4 5, ধরো এই 6, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এটা হচ্ছে 0 0, মানে মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু। তো এখন দেখো যে এক্স অক্ষ বরাবর কত, এক্স অক্ষ বরাবর 5 আর ওয়াই অক্ষ বরাবর কত 6, তো বিন্দুটা আছে এই জায়গায়, বিন্দুটা আছে কোন জায়গায়, এই জায়গায়। তো এক্স অক্ষ বরাবর 5,6। তো এখন তোমাকে বলা হলো প্রশ্নের মধ্যে যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত। তো তুমি এটা কিভাবে বের করবা? দেখো তুমি যদি জানো যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এই যে এটুক, তুমি কিন্তু গ্রাফ থেকেই বের করতে পারতেছ যে কতটুক দূরে, এক্স অক্ষ থেকে কতটুক দূরে হচ্ছে পি বিন্দুর দূরত্ব, যে দেখো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কত 6, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত 6, আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 5। তো এই যে দেখো এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে এখান থেকে জানতে পারলাম যে যদি কোনো প্রশ্নে যদি তোমাকে বলা হয় একটি স্থানাঙ্ক দিয়ে, কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে যদি তোমাকে বলা হয় যে এক্স অক্ষ থেকে, এখানে দুটো জিনিস মনে রাখবা সবসময়, যা তোমার হচ্ছে অ্যাডমিশনে আবার হচ্ছে কি এইচএসসি এক্সামের সময় খুব কাজে লাগবে। তো এই জিনিসটা হচ্ছে দেখো এক্স অক্ষ থেকে কি পি বিন্দুর দূরত্ব, বা হচ্ছে একটি কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব কত, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর, ও এটা হচ্ছে আলাদা। তো এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, ধরো কি এটা হচ্ছে কি প্লাস মাইনাস হবে কি, দেখো এটা হচ্ছে দেখো মডুলাস দেওয়া, মডুলাস কেন দিলাম আমরা, ধরো হচ্ছে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, মডুলাস দেওয়া হয়েছে কেন, এটা আমি দাঁড়াও 1 মিনিট পরে আমি তোমাকে দেখাচ্ছি কেন আমি দিলাম মডুলাস। এক্স অক্ষ থেকে কি দেখালাম তাহলে, এক্স অক্ষ থেকে দূরত্ব কত, মডুলাস অফ ওয়াই। এইখানে দেখো এই দুটো চিত্রের মাঝে দেখো কি হয়েছে, দেখো এইখান থেকে এক্স অক্ষ, এটা যদি হয় এক্স অক্ষ, তো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত ছিল 6, যা ছিল ওয়াই এর মানের সমান। আর দেখো ওয়াই, এই যে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত ছিল 5, যা ছিল এক্স অক্ষের মানের সমান। এক্স অক্ষের বিন্দু মানে এক্স হচ্ছে কি কোটির মান, ভুজের মানের সমান, ওয়াই হচ্ছে কোটি। দাঁড়াও এটা তো তোমরা মনে হয় সবাই জানো যে ওয়াই হচ্ছে কি, ওয়াই হলো কোটি, আর এক্স হলো ভুজ। ওয়াই হলো কোটি আর কি
এক্স হচ্ছে কি ভুজ। তো দেখো এই যে দেখো তোমাকে কি বলা হচ্ছে, এক্স অক্ষ থেকে কি কোনো বিন্দুর দূরত্ব ওয়াই, মডুলাস অফ ওয়াই, মডুলাস অফ কত, এটা হচ্ছে দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে কি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কত বের হবে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কি, কোনো বিন্দুর দূরত্ব, মানে এটা হচ্ছে কি, এই যে এই ব্যবস্থার জন্য কোনো একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। আবার হচ্ছে কি দেখো, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি, মডুলাস অফ এক্স। তো এইখানে একটা শর্টকাট দেখো, এখানে একটা শর্টকাট কি, যে দেখো তোমাকে এক্স দ্বারা প্রশ্ন করলো, তুমি কি উত্তর দিচ্ছ, ওয়াইয়ের মাধ্যমে। আবার কি ওয়াই দ্বারা প্রশ্ন করতেছ, উত্তর কি দিচ্ছ, এক্সের মাধ্যমে। দেখতে পাচ্ছ যে এই দুটো হচ্ছে কি, মানে সহজে মনে রাখার খুবই একটি ভালো উপায়, সহজে মনে রাখার খুব ভালো একটি উপায়। যে তোমাকে বলা হলো যে যে এমন একটি বিন্দু দিয়ে দিল, এই যে এমন একটি বিন্দু দিয়ে দিয়েছে, যে তোমাকে বলা হচ্ছে যে এই বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এই বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি প্লাস মাইনাস, ধর এখন তোমাকে আমি বলি, মানে এখান এইটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এখানে উত্তর হবে 6, আর হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে মানে দূরত্ব কত হবে 5। তো এখন আমরা মডুলাসের জিনিসটা ক্লিয়ার করি, মডুলাসের বিষয়টা ক্লিয়ার করি যে কেন আমি দিলাম মডুলাস। তো ধরো তোমাকে একটি বিন্দু দিল, বিন্দু দিয়ে বলল, ধরো তোমাকে একটি বিন্দু কি দিল, ধরো একটি বিন্দু হচ্ছে কি কিউ এর মান ধরো হচ্ছে কি প্লাস মাইনাস 6, সরি জিনিসটা হচ্ছে দেখো, দূরত্ব কি হয়, দূরত্ব কি কখনো ঋণাত্মক হতে পারে, না, দূরত্ব কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। স্থানাঙ্ক তোমার ঋণাত্মক হবে, স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক ঋণাত্মক হবে। তো দেখো স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক কিভাবে ঋণাত্মক হয়, তো দেখো আমরা চতুর্ভাগ সম্পর্কে আগে একটু জেনে নিই, চতুর্ভাগ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো দেখো চতুর্ভাগ সম্পর্কে জেনে মানে দেখো প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে কি, প্রথম চতুর্ভাগে সকল কিছুই ধনাত্মক, সকল মানে হচ্ছে ধনাত্মক, সকল মান বলতে কি এক্সের মানও ধনাত্মক, ভুজও ধনাত্মক, কুটিও ধনাত্মক, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কি হয় দেখো, এই দিকে যদি এক্সের ধনাত্মক হয়, আর তাহলে কি এদিকে কি হবে, এক্সের ঋণাত্মক, আর দেখো এটা কি নিচে চলে গেছে, এই দিকে উপর দিকে যদি হয় ওয়াইয়ের ধনাত্মক, তাহলে কি নিচের দিকে কি হবে, ওয়াইয়ের ঋণাত্মক, তাহলে কি দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে ওয়াইয়ে কি কুটি হবে ধনাত্মক। এখন দেখো তৃতীয় চতুর্ভাগে দেখো, তৃতীয় চতুর্ভাগে এক্সের বিপরীত দিক, মানে এক্সের দিকেও ঋণাত্মক, ওয়াইয়ের দিকেও ঋণাত্মক, তাহলে এই চতুর্ভাগে এক্সের ভুজও হবে ঋণাত্মক, ওয়াইয়ের কুটিও হবে ঋণাত্মক। আবার দেখো চতুর্থ চতুর্ভাগে কি হয়, হচ্ছে কি এক্সের ধনাত্মক দিক কিন্তু ওয়াইয়ের ঋণাত্মক দিক, তো এক্সের ধনাত্মক দিক, ওয়াইয়ের ঋণাত্মক দিক। তো দেখো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগ সম্পর্কে আমি জেনে নিলাম। তো এখন দেখো এইখানে দূরত্বটা কেমনে আসে, দূরত্ব কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না, এইখানে তোমাকে দেওয়া হলো, ধরো তোমাকে 6 দেওয়া হলো, ধরো তোমাকে একটি স্থানাঙ্ক ব্যবস্থা কিউ ইকুয়াল টু -6, -5, এই যে তোমাকে একটা স্থানাঙ্ক দিয়ে দিল, তুমি এটাকে তোমাকে বলা হলো যে তুমি কিউ একটি স্থানাঙ্ক যার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, কিউ একটি স্থানাঙ্ক যার এক্স অক্ষ থেকে দূরত্ব কত,
যার এক্স অক্ষ থেকে দূরত্ব কত। তো আমরা কিছুক্ষণ আগে কি জানতে পারলাম, জানতে পারলাম যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এক্স দ্বারা তাহলে আমাদের উত্তর কি আসবে, ওয়াইয়ের মাধ্যমে। আমাদের যদি প্রশ্ন করা হয় এক্স দ্বারা তাহলে আমাদের উত্তর আসবে ওয়াইয়ের মাধ্যমে। ধরো তোমাকে এক্স থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কি মডুলাস অফ ওয়াই। তো এখন দেখো মডুলাসটা, দূরত্ব কি কখনো ঋণাত্মক হতে পারে? কখনোই না। ঋণাত্মক যেহেতু হতে পারে না, তো এখানে -5 ছিল, যা হচ্ছে কি হবে 5। এক্স অক্ষ থেকে দূরত্ব কত, 5। এখন তোমাকে একই প্রশ্ন আবার দ্বিতীয়বার রিপিট করলো যে ওয়াই অক্ষ থেকে এই কিউ বিন্দুর দূরত্ব কত, কিউ একটি স্থানাঙ্ক বা বিন্দু। তো দেখো এই ওয়াই হচ্ছে কি, ওয়াই অক্ষ থেকে বলা হলো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব তুমি বের করতেছো, যা হচ্ছে কি এক্স এর মডুলাস অফ এক্স। তো দেখো এই যে -6 এটা কি হবে, +6। তো আমরা জানতে পারতেছি যে দেখো আমাদের সহজে দুইটি এমসিকিউ যদি আসে তাহলে দেখো আমরা সহজে বের করতে পারবো যে যদি তোমাকে একটি বিন্দু দেওয়া থাকে, যদি তোমাকে এমন একটি বিন্দু দেওয়া থাকে যে বলা হলো যে কিউ একটি বিন্দু যার বিন্দুর মানটি হচ্ছে কি -6, তো তোমাকে বলা হলো এক্স এর দূরত্ব বের করো। তাহলে মানে দেখো এই যে যার এক্স এর দূরত্ব কত, আবার ধরো তোমাকে বলা হলো বা ওয়াই এর দূরত্ব কত, তো এক্স এর দূরত্ব তুমি কি বের করবা মডুলাস অফ ওয়াই এর মাধ্যমে, যা হচ্ছে এক কথায় সহজ যে তুমি এক্স দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে ওয়াই এর মাধ্যমে, আবার যদি ওয়াই দ্বারা প্রশ্ন করে তাহলে উত্তর আসবে এক্স এর মাধ্যমে। এটা যদি তোমরা একবারে মানে নিজের মাঝখানে যদি সেট করে রাখতে পারো, নিজের ব্রেনে সেট করে রাখতে পারো, ইনশাল্লাহ তুমি অ্যাডমিশনেও তোমার জন্য এটা খুব সহজ হবে, আর তোমার বোর্ড পরীক্ষাতেও খুব সহজ হবে। তো এখন আর কিছু জিনিস ক্লিয়ার করি, কয়েকটা জিনিস ক্লিয়ার করি, দাঁড়াও। যে এই দেখো একটি স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করছি, ধরো এটি একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক তল। এইটা দেখো এই যে এইদিকে হচ্ছে কি, এইদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে এক্স নট, এদিকে হচ্ছে ওয়াই আর এদিকে হচ্ছে ওয়াই নট। তো এখন দেখো যে এইটা কি, এইটা হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষের মাঝে কি ওয়াইয়ের মান কখনো কি 1, 2, 3 এমন হতে পারে? দেখো তো ভালো করে দেখো, ধরো তোমাকে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে ঋণাত্মক 1, 2, 3, 4, 5। আবার ওয়াই অক্ষের দিকে করি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তো এখন দেখো যে তোমাকে বলা হলো যে এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান কত, এখন তুমি একটু ভেবে বলো যে এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান কত হতে পারে। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ, যা হচ্ছে এক ঘর এসেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে এক ঘর এসেছে। তো দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি এক ঘর আসে তাহলে কি ওয়াই অক্ষ বরাবর কোনো ঘর গিয়েছে কি না, যার কারণে এক্স অক্ষের উপর কোনো বিন্দু, এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান হচ্ছে, ওয়াই বা কুটির মান হচ্ছে 0। এক্স অক্ষের উপর কুটির মান 0 বা ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের কোনো মান নেই এক্স অক্ষের উপর। এক্স অক্ষের কোথাও তুমি ওয়াইয়ের মান খুঁজে পাবা না। ঠিক তেমনি ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুতে, কোনো জায়গাতেই তুমি এক্স অক্ষের মান পাবা না বা এক্স এর মান তুমি খুঁজে পাবা না। যেমন ধরো এই জায়গায় বা এই জায়গায়, এখান থেকে 1, 2, 3, 4। তো দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ কি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে কি কোনো বিন্দু গিয়েছে না। তো ধর এই বিন্দুটা হচ্ছে কি 0,4 হবে। তো দেখো এটা হচ্ছে কি এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান কত 0, আর ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0। তো এই জিনিসটা বলার কারণ হচ্ছে কি দেখো সেম প্রশ্ন সেম উত্তর। প্রশ্ন তোমাকে করা হলো যে এক্স অক্ষের মানে প্রশ্নটা, আগের প্রশ্নটা ছিল যে এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, প্রশ্নের উত্তর ছিল ওয়াইয়ের মাধ্যমে, আর ওয়াই অক্ষ দ্বারা প্রশ্ন করা হলে
প্রশ্নের উত্তর ছিল এক্সের মাধ্যমে। তো এখন তোমাকে যদি বলা হয় যে এক্স অক্ষের উপর অবস্থিত এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে কোটির মান কত? মান কত? তো তোমাকে এখন বলা হলো যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে কোটির মান কত। তো তোমাকে আগেই বলা হয়েছে যে এক্স অক্ষের উপর কোটির মান নেই, আর ওয়াই অক্ষের উপর ভুজের মান নেই, ওয়াই অক্ষের উপর কি ভুজের মান নেই। তো এক্স অক্ষের উপর যেহেতু কোটির মান নেই, তাহলে এক্স অক্ষের উপর ওয়াই এর মান কত? এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু 0, এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু কি 0। আর দেখো ওয়াই অক্ষের উপর এক্স ইকুয়াল টু কি 0, এক্স অক্ষের উপর কোটির মান 0, ওয়াই অক্ষের উপর ভুজের মান 0। এই কয়েকটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে তুমি ভুল করবা না, এটা ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো দেখো এই জিনিসগুলা কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, এইগুলো হচ্ছে কি একবারে বেসিক, তোমার একবারে বেসিক দিয়ে শুরু করছি, তাই তোমাকে এগুলো শেখাচ্ছি। অনেকে এইগুলো জানো, কিন্তু আবার অনেকে জানো না, এই জন্য কি যারা জানো তারাও একটু দেখে রাখো, ইনশাল্লাহ তোমারও উপকারে আসবে। আর যারা জানো না তারা তো ইনশাল্লাহ ভালো কিছু করবে, আমি আশা করতেছি। তো দেখো এইটা কি ছিল? এইটা ছিল হচ্ছে একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কীভাবে প্রকাশ করে? তুমি ধরো তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তোমাকে একটি বিন্দু বললাম, আগেই বলেছিলাম যে পি দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? তোমাকে পি দেওয়া হয়েছিল। এই তোমাকে পি দিলাম, তোমাকে পি একটি বিন্দু, কিন্তু এইবার আমি এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করব না। করব হচ্ছে কি, আমি ধরো তোমাকে 4,-5 দিয়ে বললাম যে এটা হচ্ছে একটা বিন্দু, তুমি হচ্ছে কার্তেশীয় তলে স্থাপন করে দেখাও। এই একটা বিন্দু দেওয়া হলো তোমাকে, এটি তুমি কার্তেশীয় তলে স্থাপন করে দেখাবা। তো কার্তেশীয় তলে আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, হ্যাঁ সবাই ভুল করবে না, কেউই ভুল করবে না আমি আশা করতেছি। তো দেখো এই বিন্দুটা তুমি কিভাবে তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসাবা। এই দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসাচ্ছি যে এক্স অক্ষের দিকে কত ঘর? এক্স অক্ষের দিকে 4 ঘর, ধরো 1, 2, 3, 4। ওয়াই অক্ষের দিকে কত ঘর? ওয়াই অক্ষের দিকে হচ্ছে, এখন দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিক না ঋণাত্মক দিক? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে ওয়াই নট। তো দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের কি ঋণাত্মক দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5। কি হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কি 5 ঘর। তাহলে আমার বিন্দুটা কোথায় আসতেছে? এক্স্যাক্টলি আমার বিন্দুটা আসতেছে এই জায়গায় বিন্দুটা আসতেছে কত? পি ইকুয়াল টু, মানে পি এর মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা হচ্ছে কি তোমার পি এর মান, এটা হচ্ছে কি তোমার পি এর মান। তো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝে গেলাম। তো আমরা এখন আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় যাব, যা আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে, দেখো যে তুমি ধরো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কেমনে কাজ করে দেখো। ধরো তোমাকে একটা বিন্দু দেওয়া হলো পি ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এই আগের বিন্দুটার মতোই, দেখো আগের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মতোই আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করব। দেখো মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দুটোই মানে হচ্ছে কি আলাদা স্থানাঙ্ক ব্যবস্থা, কিন্তু দুইটারই মান হচ্ছে কি
একই আসবে। দেখো দুইটারই মান হচ্ছে কি একই আসবে। কিভাবে দেখো, ধরো তোমাকে একটি জায়গায় যেতে বললো, যেটা হচ্ছে কি পি, তোমাকে পি জায়গায় যেতে বললো। তো তোমার এক বন্ধু হচ্ছে কি রহিম। রহিম কি করলো, সে এই যে শূন্য শূন্য মানে হচ্ছে কি মূল বিন্দু থেকে তোমার রহিম বন্ধু এই পথ ধরে সে এই পথে পি বিন্দুতে পৌঁছালো। সে হচ্ছে একটু বোকা টাইপ, তাই সে কী করলো, সে এই পথ দিয়ে এই বিন্দুতে পৌঁছালো। তো এই পথ হচ্ছে কি তোমার কাছে, এই পথ হচ্ছে এক্স, এই পথ কি এক্স, আর এই পথটা কি হচ্ছে ওয়াই, এই পথটা কি ওয়াই। ধরো তোমাকে এটা হচ্ছে ধরো হচ্ছে কি পি, না এটা হচ্ছে ধরো এন, আর এটা হচ্ছে পি। ধরো সে রহিম কি করলো, রহিম ও থেকে এনে গেল, এন থেকে পিতে গেল। তো রহিম কতটুকু পথ অতিক্রম করলো, এটা কি তোমার কাছে অনেক দূরত্ব মনে হচ্ছে না? যে দেখো সে প্রথমে এই দিক দিয়ে গেল, এই দিকে গেল, মানে দুটো রাস্তা অতিক্রম করলো। কিন্তু তোমার বন্ধু করিম সে কি করবে, দেখো সে যদি চালাক হয়, সে জানে সে চালাক, সে হচ্ছে কি দেখো এই এই জায়গা থেকে সেই দূরত্বটা দেখতে পাইছে, দেখতে পেয়ে সে কি করছে, যে সে বলল না আমি শর্টকাট ইউজ করব। সে কি করলো, সে গেল শর্টকাট রাস্তায় সে গেল কি পি বিন্দুতে। এখন দেখো রহিম যে গেল তারও কি একই জায়গায় পৌঁছেছে, আর যে করিম যে গেল সেও কিন্তু এই পি বিন্দুতেই পৌঁছাইছে। কি ঠিক আছে না? দুইজনেই কিন্তু পি বিন্দুতে পৌঁছাইছে। পৌঁছানোর ফলে দেখো দুজনের কি রাস্তা কি একই ছিল বলেই কি তারা পি বিন্দুতে পৌঁছাতে পারছে, নাকি অন্য কিছু না, দুইজনের রাস্তায় কি সঠিক ছিল। একজন কি করছে ডিরেক্ট চলে গেছে পি বিন্দুতে, আরেকজন কি করছে ডিরেক্ট না গিয়ে সে একটু পথ ঘুরে তারপর পি বিন্দুতে গেল। বুঝতে পারছো যে সে একটু পথ ঘুরে তারপর না পি বিন্দুতে গেল। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি বলি, আর এই সে পথ অতিক্রম করলো, রহিম পথ অতিক্রম করলো ওএন, আর হচ্ছে কি এনপি, আর করিম যে পথটা অবলম্বন করলো মানে সে হচ্ছে ডিরেক্ট হচ্ছে কি ওপি পথে সে চলে গেল পি বিন্দুতে। সো এখন পি বিন্দুতে চলে গেল। আচ্ছা, ভালো কথা। তো এখন আমরা যে এইটা ছিল রহিমের অবলম্বনকৃত পথটা ছিল হচ্ছে গিয়া কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যা আমরা এই যে কিছুক্ষণ আগে এটা পড়লাম। এইটা হচ্ছে কি ধরো রহিমের অবলম্বনকৃত পথ। আর এই যে শর্টকাটটা অবলম্বন করলো, ধরো এটা হচ্ছে করিমের অবলম্বনকৃত পথ। তো তারটাও ঠিক আছে। তো এই যে ঠিক আছে, এখন আমরা কি জানি, আমরা হচ্ছে কি এই যে আমি এখন মানে সম্পর্ক স্থাপন করব। আমরা হচ্ছে কি কিছুই জানি না, আমরা এখন নতুন করে শিখছি, আমরা আসলেই কিছু জানি না। তো দেখো পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, কার্তেশীয় স্থানাঙ্কের মাঝে সম্পর্ক। এখন এখানে সম্পর্ক বদলানোর কোনো মানে ওয়ে নাই। দেখো যে সম্পর্ক করব আমরা কার সাথে, কার্তেশীয়র সাথে, পোলার স্থানাঙ্কের সাথে কি কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক করব। তো আমরা কি জানি, আমরা মানে 9 10-এ কি পড়ে আসি নাই, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই কি অতিভুজ, নাকি সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ। এইখানে লম্বটাকে ধরো মানে এইটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে কি থিটা। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করি, ধরো হচ্ছে কি রহিম যে পথ দিয়ে গেল সেটা কিন্তু সে একবারে স্পেসিফিকভাবে গেছে যে এইটা হচ্ছে কি পি বিন্দু, সে এই পথটা অতিক্রম করলো, তারপর এই পথটা অতিক্রম করলো, এইটা কিন্তু রহিম একবারে স্পেসিফিকভাবে জেনে গেছে যে এটা হচ্ছে পি বিন্দু। কিন্তু করিম কিন্তু জানতো না, করিম যদিও শর্টকাট অবলম্বন করছে, কিন্তু করিম কিন্তু জানতো না যে কোন দিক দিয়ে যেতে হবে। কিন্তু যেহেতু করিম জেনে গেছে যে করিম
জেনে গেছে যে আমাকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি এক্সের ধনাত্মক দিক হয়ে যাই, এটা হচ্ছে ওয়াই, এত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি এক্সের ধনাত্মক দিক হয়ে যাই তাহলে আমি অবশ্যই পি বিন্দুতে পৌঁছাবো। এটা হচ্ছে কি, কে জানতো? জানতো হচ্ছে করিম। করিম জানতো যেহেতু যদি আমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি যাই তাহলে আমি অবশ্যই পি বিন্দুতে পৌঁছাবো। কার সাথে? এক্সের ধনাত্মক দিকের সাথে থিটা ডিগ্রি কোণে যদি আমি যাই তাহলে আমি অবশ্যই কি পি বিন্দুতে পৌঁছাবো। এটা কিন্তু কে জানতো? এটা জানতো হচ্ছে কি করিম জানতো। করিম জানতো বলেই সে পি বিন্দুতে পৌঁছাতে পেরেছে। তো এখন দেখো যে সাইন থিটা এটা হচ্ছে থিটা, যেহেতু এটা একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। লম্ব কি? লম্ব হচ্ছে কি এখানে ওয়াই, আর অতিভুজ কি আর। লম্ব হচ্ছে কি ওয়াই, অতিভুজ কি হচ্ছে আর। তাহলে আমরা কি পাচ্ছি? সাইন থিটা ইকুয়াল টু কি ওয়াই বাই আর, ওয়াই বাই কি আর। তাহলে কি আসছে দেখো সম্পর্ক আসতেছে আর সাইন থিটা। তো আমি তোমাদেরকে আগে একটা জিনিস পড়াই নাই, ওই জিনিস মানে দেখাই নাই, মানে আর জিনিসটা কি, আর জিনিসটা যে গেল, যেহেতু আমরা বললাম এটা একটা সমকোণী ত্রিভুজে কার উপপাদ্য কাজে লাগে? পিথাগোরাসের উপপাদ্য। তোমরা তো সবাই জানো, হয়তো অনেকেই জানো না, আর অনেকেই জানো যে সমকোণী ত্রিভুজে কার উপপাদ্য কাজে লাগে? পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো এইখানে অতিভুজটা কে? এখানে অতিভুজটা হচ্ছে আর এটা হচ্ছে কি আগেই না লিখি, দেখো অতিভুজটা হচ্ছে কি ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এন পি স্কোয়ার। কি দেখো এটা হচ্ছে কি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দেখো এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য। এই যে এখন আমি হচ্ছে কি মান বসাবো, এই ওপির মান বসাবো। ওপির মান কি? ওপি ইকুয়াল টু কি ছিল? ওপি দেখো এই যে ওপি হচ্ছে আর, ওপি হচ্ছে কি আর। ওএন কি? ওএন হচ্ছে দেখো ওএন হচ্ছে কি এক্স, আর দেখো এনপি কি? এই যে এনপি হচ্ছে কি ধরো এই যে এনপি, এটা হচ্ছে কি ওয়াই। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ওয়াই। এখন আমি মানগুলো বসাবো এখানে। এখন আমি মানগুলো বসাই, তোমরা দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ। এখন দেখো এই যে আমি মানগুলো বসাবো, আর স্কোয়ার ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই জিনিসটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, এই জিনিসটাকে আমি এই জায়গায় নিয়ে আসতেছি। দেখো এই জায়গায় নিয়ে আসতেছি, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজের জন্য আমরা পাই। সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাস উপপাদ্য হচ্ছে এইটা। তো এখন আর এর মান কি তাহলে? আর এর মান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি আর এর মান। তাহলে আমরা পেলাম কি আর এর মান পেলাম। তো এই যে আর এর মান, এই আর এর মানটাই বসবে এই জায়গায়। বুঝতে পারতেছো কি যে এই আর এর মানটাই কোথায় বসবে? এই জায়গায়। তো আমরা এটা কি কার জন্য বের করেছি? কার্তেজীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক যেহেতু বের করব, তো এই জন্য আমরা ওয়াইয়েরটা বের করেছি। এখন কি আমাদের এক্সেরটা দরকার না? এক্সেরটাও দরকার। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি কি কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি অতিভুজ। তো এই যে দেখো ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজে এই ভূমিটা হচ্ছে এক্স, ভূমিটা হচ্ছে এক্স। তো দেখো ভূমিটা হচ্ছে কি এক্স, এই যে আমি এক্স নিলাম, আর অতিভুজটা হচ্ছে কি দেখো অতিভুজটা হচ্ছে কি দেখো আর, অতিভুজটা হচ্ছে কি আর। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো এই যে জিনিসটা, এখন আমি যদি সম্পর্ক স্থাপন করি, দেখো কস থিটা, এটা হচ্ছে কি কস থিটা। তো আমি কস থিটা থেকে বের করতে পারবো কি বের করব? কস থিটা এই আমি বের করলাম,
এই যে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। দেখো তোমাকে যদি থিটা এর মান বলা হয় আর আর এর মান বলা হয়, তাহলে তুমি খুব সহজেই তুমি কি করতে পারবা, খুব সহজেই তুমি এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলতে পারবা। তো এখন তোমাকে ধরো আমি তোমাকে একটা এমসিকিউ টাইপ একটি অঙ্ক দিচ্ছি, এইটা সবাই মনে রাখবা, এই দুটো জিনিস সবাই মনে রাখবা, এই দুইটা জিনিস সবাই মনে রাখবা। দেখো এইটা হচ্ছে সবাই মনে রাখবা। এখন তুমি হচ্ছে থিটা এর মান তোমাকে দেওয়া নাই, দেয়া আছে তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক হবে এক্স আর ওয়াই এর মান ধরো দেওয়া আছে, ধরো তোমাকে দেওয়া আছে কি 1,√3 দেওয়া আছে, তোমাকে 1,√3 দেওয়া আছে। তো এখন আমি থিটা এর মান কীভাবে বের করব, আমি সাইন দিয়ে আমি কি করলাম, এক্স এর মান বের করলাম, সাইন দিয়ে ওয়াই এর মান বের করলাম, সাইন দিয়ে কস দিয়ে এক্স এর মান বের করলাম। এখন আমি থিটাটা যখন এখানে আছে, তো থিটা এর জন্য আমি কি করতে পারি, দেয়া আছে কি, আমাকে দেয়া আছে এই ওয়াই দেওয়া আছে এই যে, আর দেয়া আছে কি এক্স, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি এক্স, এই দুটো জিনিস আমাকে দেয়া আছে। তো এই দুটো জিনিস যখন আমাকে দেয়া আছে, তো দাঁড়াও, এই দুটো জিনিস আমাকে দেয়া আছে। তো একটা হচ্ছে কি দেয়া আছে, একটা হচ্ছে দেয়া আছে হচ্ছে এক্স দেয়া আছে, এক্স কত দেয়া আছে, এক্স হচ্ছে 1 দেয়া আছে, আর ওয়াই হচ্ছে কি দেয়া আছে √3 দেয়া আছে, মানে স্থানাঙ্কটা দেয়া আছে এমনে যে 1,√3 এমনে দেয়া আছে। ধরো এটা হচ্ছে একটা এ বিন্দু, ধরো তোমাকে একটা এ বিন্দু এটা দিয়ে দিল। তো এখন তোমাকে বলা হচ্ছে যে এইটার জন্য তুমি থিটা এর মানটা বের করো। থিটা এর মানটা কীভাবে বের করবা, তো এই যে আমরা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ থিটা এর মান কীভাবে বের করবো, আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। এখন দেখো লম্ব বাই ভূমি, এই যে আমরা বের করতেছি tan থিটা ইকুয়াল টু কি, লম্ব কত ছিল, লম্ব হচ্ছে ওয়াই। এই যে দেখো আমরা এইখানেও একটা চিত্র ছোট্ট করে এঁকে নেই, লম্ব বাই ভূমি, ধরো এটা হচ্ছে কি 1,√3, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি এক্স, এটা এমএমএ আচ্ছা, এটা হচ্ছে কি এক্স নট, ওয়াই নট। তো দেখো এখন মানে কি, এটা হচ্ছে কি মূলবিন্দু, এই যে এখন দেখো যে তোমাকে দেয়া হলো এটা হচ্ছে কি থিটা, আর এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি থিটা আর এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর। এখন তোমাকে tan থিটা বলা হলো যে tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই যে আমি লম্ব বাই ভূমিটা লিখে দিলাম। লম্ব বাই ভূমিটা লেখার পর এখন আমি শুধু থিটা এর মানটাই বের করব, অন্য কিছু না। tan থিটা এর মান তো আমি বের করতে পারতেছি না, কারণ আমি কি থিটা এর মান জানি না বলেই কি আমি tan থিটা এর মান বের করতে পারতেছি না। শুধু আমি থিটা এর মান বের করব, এই জন্য আমি কি tanটাকে এই পাশে নিলে ইনভার্সে দেবো, tan ইনভার্স y বাই এক্স। এখন দেখো, এখন তুমি এখানে মডুলাস দিতেও পারো নাও দিতে পারো, মডুলাস দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু পড়েছি যে কি থিটা এর মান কি এক্স অক্ষের ধনাত্মক দিক, তাই আমরা কি করব, tan থিটা এর জন্য সবসময় মডুলাসটা ব্যবহার করব, tan থিটা এর জন্য অবশ্যই মডুলাস ব্যবহার করব y বাই এক্স। এই যে এমনি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা অতি সহজে আমরা এক্স এর ধনাত্মক দিকের সাথে থিটা এর মানটা আমরা বের করতে পারবো। তো এখন দেখো এই যে আমরা থিটা এর মানও পেলাম, এখান থেকে আমরা এখন যদি আমরা বের করি, ধরো তোমাকে একটা এই বিন্দুটা দেওয়া আছে, এখন তোমাকে বলা হলো তুমি এই কার্তেশীয় বিন্দুটাকে পোলার বিন্দুতে মানে পোলার বিন্দুতে কি রূপান্তর করো। এখন আমি দেখো তোমাকে করে দেখাচ্ছি কি করতে হবে।
তো দেখো অনেকেই জানো আবার অনেকেই জানো না, যেহেতু আমরা কিছুক্ষণ আগেই পড়লাম আর ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে কি √3। তো এক্সের মান হচ্ছে 1 এর স্কোয়ার √3 এর স্কোয়ার, √3 এর স্কোয়ার 1 প্লাস √3 স্কোয়ারে কাটা মানে রুট আর স্কোয়ারে কাটা আসছে কি 3 আসছে, তাহলে কি আসবে 4, যা হচ্ছে কি 2, যা হচ্ছে কি 2। তো এখন দেখো আর এর মানের কখনো কোনো সময়ই পরিবর্তন হবে না। পরিবর্তনটা কি হবে জানো? পরিবর্তনটা হবে থিটা এর মানের পরিবর্তন হবে। কখন হবে তা আমি দেখাচ্ছি দাঁড়াও। এখন এই যে আমি আর এর মানটা বের করলাম, তো এখন আমি আর এর মান বের করছি, তো হচ্ছে কি আমার হচ্ছে কি থিটার মানটাও লাগবে না? থিটার মানটাও লাগবে। তো আমার থিটার মানের জন্য আমি কি করতে পারি? থিটা ইকুয়াল টু আমি কি জানি tan থিটা tan ইনভার্স ওয়াই বাই এক্স। যেহেতু এখানে দুটোই ধনাত্মক আছে এই জন্য আমি আর মডুলাসটা ইউজ করলাম না। তোমরা অবশ্যই ইউজ করে নেবা, তোমরা অবশ্যই মডুলাসটা ব্যবহার করবা। তো দেখো ওয়াই আছে না, ওয়াইয়ের জন্য আমরা কত? ওয়াই হচ্ছে কি √3/1। আমরা কি জানি বলো তো? এই যে tan ইনভার্স √3 এর মান কত? tan ইনভার্স √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি, যাকে আমরা বা π/3 দ্বারাও প্রকাশ করা হয়। এটাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়? π/3 দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আবার π/3 দ্বারাও প্রকাশ করা হয়। তো এই যে এটা হচ্ছে কি তোমাকে যদি দেয়া থাকে, তোমাকে দেওয়া মানে ধরো দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, এখন তুমি বের করবা কি বের করবা? কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমি পোলার স্থানাঙ্কে কি রূপান্তর করলাম না? পোলার, এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় থেকে আমি কি রূপান্তর করলাম? এটা হচ্ছে কি দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, আমি রূপান্তর করলাম কি পোলার স্থানাঙ্কে। এটা হচ্ছে কি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করার নিয়ম। তো এখন এই জিনিসটাই আবার তোমাকে বিপরীতভাবে দেওয়া আছে। ধরো তোমাকে দেওয়া আছে একটি বিন্দু এ, যা হচ্ছে কি 2, এখন এটা কিভাবে দেওয়া আছে তুমিই বলো এটা কিভাবে দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে, এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া আছে। তো তুমি এটাকে কি রূপান্তর করবা? তুমি এটাকে রূপান্তর করবা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে রূপান্তর করে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিন্তু জানি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে রূপান্তর করে। তো আমরা কি জানি? এক্সের জন্য কি জানি? আর cos থিটা। ওয়াইয়ের জন্য কি? ওয়াইয়ের জন্য হচ্ছে আর sin থিটা, তাই না? হ্যাঁ আমরা অবশ্যই জানি। এই যে আমরা কিছুক্ষণ আগেও এই যে দেখো এখান থেকে আমরা পড়েছি যে এক্সের জন্য কি আর cos থিটা, ওয়াইয়ের জন্য কি আর sin থিটা। এখন আমি মানটা বসাই। cos থিটার মান কত? cos থিটার মান কত? থিটার মান হচ্ছে π/3 কিন্তু এই যে এটা হচ্ছে রেডিয়ানে দেওয়া আর এটা হচ্ছে কি ডিগ্রিতে দেওয়া। π/3 হচ্ছে কি 60 ডিগ্রি, আর এটার জন্য কি sin π/3। এখন 2 ইন্টু এখন sin cos 60 মান কত? cos 60 মান হচ্ছে কি হাফ, cos 60 মান কি হাফ, আর sin 60 মান কত? 1/√2। sin 60 মান কত? 1/√2। তো এখন এই রুটের 2 কাটা হলো কি 1, আর সরি sin 60 মান হচ্ছে √3/2, sin 60 মান হচ্ছে √3/2, এই 2 কাটা হলো কি √3। তো দেখো আমি আবার কি মানটা পেলাম? x, y ইকুয়াল টু কি 1, √3। এই যে দেখো এই মান আর এই যে এই মান, এই যে এইটা ব্যবহার করে আমি এটা বের করছি, এই যে y আর বের করে আমি এটাই বের করেছি, আবার এটাই কি ছিল? এইটা দেখতেই পাচ্ছ, মানে
মানে একটা আরেকটার খুবই পরিপূরক, মানে মানে একটা আরেকটার বিপরীত। তুমি যদি এটা দিয়ে এটা বের করতে চাও তাহলে অবশ্যই বের করতে পারবা, আবার এটা যে যদি এইটা বের করতে চাও অবশ্যই বের করতে পারবা। তো এখন আমি তোমাকে আরেকটা লাস্ট, আজকের জন্য এটাই হচ্ছে লাস্ট টপিক। লাস্ট টপিক জিনিসটা কি দেখো, তোমাকে আমি যেহেতু বললাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই যে থিটা কোণ উৎপন্ন করে এই যে এই বিন্দুটা স্থাপন করা হয়েছে। এখন ধরো তোমাকে এই বিন্দুটা ধনাত্মক দিকে দেওয়া আছে বলে আমি থিটার মান মানে সঠিকটা পেলাম। এখন যদি তোমাকে বিন্দুটা যদি তোমাকে ধরো তোমাকে এই যে বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে দেওয়া থাকে, বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে দেওয়া থাকে তাহলে কি করবা, ধরো তোমাকে এই জায়গায় বিন্দুটা দেওয়া আছে এক্স কমা ওয়াই, ধরো তোমাকে এই জায়গায় বিন্দুটা দেওয়া আছে এক্স কমা ওয়াই, ধরো তোমাকে এই জায়গায় বিন্দুটা দেওয়া আছে এক্স কমা ওয়াই। এখন তুমি কি করবা, এখন তুমি থিটা এর মানটা কিভাবে বের করবা। আর এর মান, আমি আরেকবার বলছি, আর এর মান কখনোই পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কি শুধু থিটা এর মান। কারণ দেখো ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই দিক। তুমি যদি কোনো বিন্দু প্রকাশ করতে চাও ধনাত্মক দিকের সাথে তাহলে প্রথমে হবে এইটা, তুমি যদি দ্বিতীয় কোনো বিন্দু প্রকাশ করতে চাও তাহলে বিন্দু হবে, ধরো তুমি বিন্দু হবে এই যে কোণ হবে এইটা, আর যদি তুমি এইটা প্রকাশ করতে চাও তাহলে কোণ হবে এইটা। তো দেখতেই পাচ্ছ ধনাত্মক দিকের সাথে কোণ, বুঝতে পারতেছো? এটা হচ্ছে প্রথম, হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে কি তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিভাবে কোণগুলো বের করছি দেখেছো? দেখো এইটা। এখন তুমি জানো যে শুধু এই যে এইভাবে ধনাত্মক দিকের সাথে কোণ যদি হয় তাহলে এটা হবে থিটা। তাহলে আমি কিন্তু তোমাকে বিন্দু দিয়েছি দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। তো আমরা কি জানি দেখো, এটা কি, এটা একটা মানে কি সরলরেখা। এক সরলরেখা সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। মানে কি এই থেকে মানে এই সরলরেখার এই বিন্দু থেকে এই সরলরেখার এই বিন্দু পর্যন্ত হচ্ছে কি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান কি পাই সমান 180 ডিগ্রি। তো এখন তোমাকে বলা হলো দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে। তো আমি তোমাকে সহজেই লিখে দিচ্ছি, দেখো দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, দেখো কোণ উৎপন্ন কোণ কত? আমি যদি 180 থেকে কি কত বাদ দিই, না দেখো একশো কে ধনাত্মক দিকের সাথে কি 180 থেকে আমি বাদ দিব কি এইটা, তাহলে কি আসবে, একশোকে ধনাত্মক দিকের সাথে কি বাদ দিব আমি? একশোকে ধনাত্মক দিকের সাথে এই যে দেখো এই যে ছোট্ট একটা কোণ উৎপন্ন হয়েছে, আমি শুধু এইটাকে বাদ দিলে কি পাবো? এই যে বৃহত্তর একটা কোণ আছে আমি ওইটা পাবো। দুঃখিত, আমি কিছুক্ষণ আগে একটু ভুল বলে ফেলেছিলাম। এই দেখো আমি যদি এই ছোট্ট একটা কোণকে বাদ দিই এই 180 থেকে, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে tan ইনভার্স কত? tan ইনভার্স y/x। অবশ্যই আমি মডুলাস দিয়ে দিচ্ছি, তোমরা মডুলাস দিয়ে নিও। এখন তুমি দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, দ্বিতীয় চতুর্ভাগে কী ছিল জিনিসটা? দ্বিতীয় চতুর্ভাগের জিনিসটা ছিল, ধরো তোমাকে এই জায়গায় দেওয়া ছিল, এই জায়গায় এতটুকু কোণ তোমার বের করা লাগতো, কিন্তু তুমি শুধু পেয়েছ এই যে এইটুকু কোণ। তাহলে তুমি কি 180 থেকে যদি 180 ডিগ্রি থেকে যদি তুমি এই কোণটা বাদ দাও তাহলে কি তুমি এই যে এই কোণটা পেয়ে যাচ্ছ, আর এটাই হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ, যা হচ্ছে কি সেকেন্ড বা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এখন তৃতীয় চতুর্ভাগের জন্য তৃতীয় চতুর্ভাগের জন্য এক্স অক্ষের সাথে ধনাত্মক কত? এক্স অক্ষের ধনাত্মক কোণ কত? কোণ
এক্স অক্ষের সাথে ধনাত্মক সাথে কোণ, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এই ধরো আচ্ছা তোমাদেরকে বলেই দিলাম, এখানে আর কাটা আঁকাঝুঁকো করলাম না। এক্স অক্ষের দিকে কোণ কত, ধনাত্মক দিকের সাথে কোণ কত, তো তোমাকে বলা হচ্ছে কোণ। এখন দেখো তোমাকে কি কোণটা যদি হয় এইখানে এইটা, তাহলে কি 180 থেকে কি একটু বড় হয়ে গেল না? 180 দুই তোমাকে দেওয়া। এখন দেখো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য। যেহেতু তোমাকে কোনটা বলা হচ্ছে যে এইখানে এই কোনো মানে এইরকম কোনো একটা জায়গায় আছে, এইরকম কোনো একটা জায়গায় আছে, তাহলে কি দেখো এইটা হচ্ছে কি 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ থেকে বেড়ে দাঁড়িয়েছে এতটুকু, তাহলে কি 180 যোগ 180 যোগ কি এটা না, 180 যোগ কি এই কোণটা না? হ্যাঁ অবশ্যই 180 যোগ এই কোণটা। তাহলে আমার তৃতীয় চতুর্ভাগের জন্য উৎপন্ন কোণ কত হবে? পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। দেখতেই পাচ্ছ, হ্যাঁ এই যে এটাই হচ্ছে কি তোমার তৃতীয় চতুর্ভাগের জন্য কোণ। আর চতুর্থ চতুর্ভাগের জন্য কোণ কত? চতুর্থ চতুর্ভাগের জন্য কোণ কীভাবে বের করবা? চতুর্থ চতুর্ভাগের জন্য কোণটা হচ্ছে দেখো এইখানে থাকবে, যেহেতু এইখানে থাকবে সেহেতু কি মানে তুমি তো আর এই যে এটা দিয়ে এটা প্লাস করতে পারবে না। অতি সহজে বের করার জন্য কি ধরো তোমাকে এই যে এই পুরাটা কি 360 ডিগ্রি, এই পুরাটা কি 360 ডিগ্রি, একটা বৃত্তের কোণ কত? 360 ডিগ্রি। তো দেখো বৃত্তের কোনো কোণ হয় না, একটা মানে কি এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূর মানে কি কোণ কত? একটা কোণ সার্কেল যদি অঙ্কন করো তুমি একটা সরলরেখার উপর, তাহলে কি 360 ডিগ্রি 360 ডিগ্রি উৎপন্ন হবে, যা কি 2π = 2 × 180 ডিগ্রি, যা কি হয় 360 ডিগ্রি হয়। তো এখন তুমি চতুর্থ চতুর্ভাগের জন্য কোনটা তুমি সহজে বের করার জন্য তুমি কি ব্যবহার করবা? বের করার জন্য তুমি কি ব্যবহার করবা? 2π এই যে দেখো এটা কিন্তু পুরাটা হয় নাই, পুরাটা নেয় নাই, 2π থেকে কিন্তু এই যে এতটুকু কোণ কম আছে, তাহলে কি আমি এতটুকু কোণ কমিয়ে দিব, এই যে এইটুক আমার কোণ হবে, এইটুক কোণ হবে, যার জন্য আমি কি tan ইনভার্স কি y বাই এক্স মডুলাস, অবশ্যই মডুলাস দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে কি তোমার মানে কি চতুর্ভাগ ভেদে তোমার কোণের মানের পরিবর্তন হচ্ছে, চতুর্ভাগ ভেদে তোমার কোণের মানের পরিবর্তন হচ্ছে। তো আজকের জন্য হচ্ছে কি তোমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। মানে তোমরা এইগুলো হচ্ছে কি বাসায় ভালো করে দেখবা, ইনশাল্লাহ ভালো করে দেখবা, আশা করি তোমরা অবশ্যই ভালো একটা ফলাফল করবা। যেইগুলো আজকে পড়ালাম অবশ্যই তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। অবশ্যই এগুলো ছিল আজকের জন্য বেসিক ধারণা। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে গণিত শুরু করব। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।